একটা মানে মাথায় হেলমেট পরে গায়ের উপর একটা ডিম পড়েছে, সে বাড়িতে সেলাইন নিচ্ছে। তুমি ভেবেছো কোনোদিন কেটে ফেললে ঝোলালে কি অবস্থা হয়? গায়ে একটা ডিম পড়েছে, তুমি বাড়িতে ঘুমিয়ে পড়েছো, তুমি একেবারে অপদার্থ। আরে যা না, কি ফেস কর। এইটা মমতা ব্যানার্জির একটা চক্রান্ত। এই ছেলেটা একটা রাম পাঁঠা একখানা। যে নেতা মাথায় হেলমেট পরে দুখানা ডিম খেয়ে বাড়িতে বসে স্যালাইন নেয়, সে নেতা হওয়ার যোগ্যই না, সে রাজনীতি করার যোগ্যই না। তার ইমিডিয়েটলি ওর পিছিয়ে এরকম মাঝে মাঝে সিম্পেথি নিতে ও নিচ্ছে। আরে উনি একজন মহিলা এটসেট্রা, আমি আর বললাম না। তো উনি কতগুলো সিম্পেথি নিতেন, লোকে তার সিম্পেথি বলে। তুমি একটা ভাই 38 বছরের একটা মানে ধেড়ে খোকা, তোমার গায়ে একটা ডিম পড়েছে, তুমি বাড়ি গিয়ে স্যালাইন নিয়ে বসে আছো। মানে হোয়াট, মানে আমি জানি না, মানে এই লোকটাকে আবার মুখ্যমন্ত্রী করার কথা ভাবছিল। মানে মানে গড ফরবিড যে সারা পৃথিবীর বাঙালি, মানে বাঙালি বলতে আমি হিন্দু বাঙালি বলছি, তারা এসে বেঙ্গলটাকে বাঁচিয়ে চলে গেছে। এই লোকটার হাতে যদি আজকে রাজ্যের মানে দায়িত্ব পড়তো, কি ভয়ঙ্কর ব্যাপার হতো। আজকে দেখুন একটা মন্ত্রিসভা, সেখানে সব কত বড় বড় সব লোক, সব কেমব্রিজ অক্সফোর্ড থেকে পাস করে, তারপর বিভিন্ন জায়গা থেকে পিএইচডি, সব বড় বড় লোক তারা মন্ত্রী হয়েছে। সেখানে আপনি এইরকম একটা মানে ধেড়ে খোকা এই যদি আজকে মুখ্যমন্ত্রী হতো, কেন ইমাজিন যে কি হতে চলেছে। একটা মানে মাথায় হেলমেট পরে গায়ের উপর একটা ডিম পড়েছে, সে বাড়িতে সেলাইন নিচ্ছে, কি নেতা হবে? অথচ এ বলতে একে কেটে ফেলে দেবো, ওকে ঝোলাবো। আরে তুমি ভেবেছো কোনোদিন কেটে ফেললে ঝোলালে কি অবস্থা হয়? গায়ে একটা ডিম পড়েছে, তুমি বাড়িতে ঘুমিয়ে পড়েছো, তুমি একেবারে অপদার্থ। আরে যা না, কি ফেস কর। মানে সরি, যা না বলা উচিত না, যান না, আপনি ফেস করুন মশাই। আপনি যান, গিয়ে ফেস করুন, আপনি ওখানে বিয়ে করুন। এতদিন তো বলতেন যে আমি বুক ফুলিয়ে যাচ্ছি, বুক ফুলিয়ে বেরিয়ে আসছি। এখন ভয় পাচ্ছেন কেন? যান আপনি। সরি, যা বলাটা আমার উচিত হয়নি। হ্যাঁ, এই যে সিআইডি যে হাজিরা দেওয়ার কথা, সেগুলো উনি এখন যাচ্ছেন না, মানে এত কিছু কি সবটা নাটক? সবটাই কি নাটক? এইটা কোনো হতে পারে? দেখুন, যদি নাটক হয় তাহলে তো বুঝবো যে না, ওনার মধ্যে কিছুটা দম আছে। যদি এটা নাটক না হয়, যদি সত্যি সত্যি ডিম খেয়ে যদি শুয়ে পড়ে, তাহলে তো বলবো ওনার রাজনীতি করার যোগ্যতাই নেই। এটা যদি নাটক হয়, আমি বুঝবো যে না, ওনার দম আছে, যে ঠিক আছে এটা নাটক, ওনার স্যালারি নিতে হয়নি। কিন্তু সত্যি সত্যি যদি স্যালারি নিতে হয়, যেটা যদি শুয়ে আছে, তাহলে বুঝবো যে ও একটা মানে কি বলবো, এটা রাঙামূলো, রাঙা আলু। আচ্ছা, এই যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে গেলেন না, কি কি মানে সমস্যা হতে পারে তার ফলে ওনার? আরে প্রচুর চুরির কেস, চুরি, তারপর মহিলা ঘটিত কেস। ওদের দলের লোকেরাই বলছে মহিলা ঘটিত কেস, চুরি, একে খুন করতে বলেছে, ওকে বলেছে ওর ঘর ভেঙে দাও। মানে ওর এগেনস্টে ওর অন্যায়, মমতা ব্যানার্জি সব অন্যায়গুলো এই ছেলেটাকে দিয়ে করিয়েছে। মমতা ব্যানার্জি নিজের সেফ থেকে এই ছেলেটাকে দিয়ে সব অন্যায়গুলো করিয়েছে। আরে কেস খেয়েছে। এই অন্যায়গুলো মমতা ব্যানার্জিগুলো নিজে করতে পারতো, সেগুলো ওকে দিয়ে করিয়েছে। মমতা ব্যানার্জি সবসময় একটা ভিলেন খোঁজে, একজন ভিলেন খোঁজে। কখনো ভিলেন বানিয়েছেন কুণাল ঘোষকে, কখনো ভিলেন বানিয়েছেন মদন মিত্রকে, কখনো তাপস পালকে। ঠিক আছে, উনি সবসময় কোনো না কোনো অন্য লোককে ভিলেন করে নিজে, কখনো মুকুল রায়কে, যে মুকুল রায় খারাপ, মমতা ভালো। শুধু মদন খারাপ, মমতা ভালো। কুণাল খারাপ, মমতা। লাস্টে অভিষেক পড়েছিল, অভিষেক খারাপ, মমতা ভালো। এইটা মমতা ব্যানার্জির একটা চক্রান্ত। এই ছেলেটা একটা রাম পাঁঠা একখানা, এই পাঠামো করে গেছে আর কি। মানে এটাকে একটা মানে রাম আমি বলছি, মানে একটা ইডিয়েট, একেবারে ইডিয়েট। মানে মমতা ব্যানার্জি যত অন্যায় করেছে, পুরো দায়টা এই মানে এর অ্যারোগেন্স নেচারের জন্য এর উপর গিয়ে পড়েছে। একসময় যে সোনারপুরের হত্যাকর্তা বিধাতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সোনারপুরে গিয়ে ওনাকে ডিম খেতে, শুধু ডিম না, মানে জুতো অব্দি ছোড়া হয়েছে, পাবলিক একদম চোর চোর করে স্লোগান দিয়েছে, মারধরও করেছেন। কি বলবেন? শুনলাম ডিম নাকি ছুঁড়েছে লাভলি মৈত্রর লোকেরা, আমি তো শুনলাম তাই। লাভলি মৈত্রে এখন দুটো কেস হতে পারে, একটা লাভলি মৈত্র লোক পাঠিয়ে ছুড়িয়েছে, সেটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে এই লোকগুলোর থেকে হয়তো এরা নিজের দলের লোক, এদের থেকে তোলাফোলা তুলতো, এদের হয়তো পাবলিক পেটাচ্ছে, ভাই পয়সা তোলো। তো ওরা গিয়ে অভিষেককে বলেছে, ভাই দাদা আমার পয়সাটা ফেরত দিন, ওরা চাইছে 75, তো আমি পাঠিয়ে দিয়েছি, আমাদের 25% আছে। তো সেটাও হতে পারে। আর আমাদের দলের কেউ তো মানেনি, এটা তো আপনারা জানেনি। যারা ধরা পড়েছে আপনারা দেখেছেন, ফটো দিয়ে আছে, সবই ওদের লোক। তো তৃতীয় অপশন তো নাল অ্যান্ড ভয়েড। মানে তৃণমূলেরই কি তৃণমূলের উপরে ক্ষোভ? ক্ষোভ হতে পারে, বা নাটকও হতে পারে। যে ভাই আমার মা, ওর পিসি যেমন এক সময় মানে ধাক্কা খেয়েছে বলে হসপিটালে ঢুকে পড়তো মাঝে মাঝেই। কিন্তু তুমি তো হয়তো হসপিটালে ঢুকতে ভাই হবে না। তুমি তো ভাই মানে একটা 38 বছরের জোয়ান ছেলে, তুমি হসপিটালে ঢুকলে কেউ তোমার উপর কোনো সিম্প্যাথি তোমার দেখাবে না। এটা ভাই তোমায় মেনে নিতে হবে। না, একদম নাটক জমাতে তিনি নাকি নিজেই নিজের জামাটা, গায়ের জামাটা ছিঁড়ে ফেলছেন, এটা মানে সোশ্যাল মিডিয়ায় দেখা ভাইরাল, দেখিয়েছে, টেলিভিশনে দেখিয়েছে, রিপাবলিক টিভিতে বোধহয় দেখিয়েছে। মানে আবার কি লাইমলাইটে আসতে চাইছেন এগুলো করে? ও যত লাইমলাইটে থাকবে তত পেদানি খাবে। দেখুন, আমরা কিছু বলবো না, ওর দলের লোকেরাই পেটাবে।
কারণ ও দলের লোকেরা তো মার খাচ্ছে। ও এতদিন ধরে যাদের দিয়ে তোলা তুলিয়েছে তারা তো 75 পাঠিয়ে 25 তাদের কাছে আছে, পাবলিক পেটাচ্ছে ভাই 75টা ফেরত দাও। এইবার ও যদি ওখানে যায় ওদের দলের লোকেদের কাছে, তো দলের লোকেরাই ধরে পেটাবে দাদা কি 75 কোথায় রেখেছেন, ও তো পাঠিয়ে দিয়ে ব্যাংককে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার যে জন্য সিআইডি ডেকেছে আর কি ওকে, যে কোথায় কোথায় ভাই কোন টাকা পাঠিয়েছো একটু দেখাও, হিসাব দেখাও। আর আমি একটা জিনিস দেখলাম যে ওর বাবা মা বউ এরা কেউ এলো না, কালকে হসপিটালে ছিল। আমি অদ্ভুত ব্যাপার, আমি এইসব জিনিস আমি আর বুঝতে পারছি না। যদি অসুস্থই হয় ওর বাবা মা কিংবা বউ এরা এলো না কেন, শুধু পিসি কেন এলো, আমি এটা বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি যদি আমার তো বাবা মা আজকে গত হয়েছেন, আমার যদি অসুস্থ হয়ে প্রথম আমার বাবা মা স্ত্রী এরা তো আসবে, আমার পিসিমা তো আসবেন না। এটা কি হলো আমি কিছু বুঝলাম না গতকাল ব্যাপারটা। মানে এত কিছু ডিম বর্ষণ হলো, এত কিছু হওয়ার পরও মানে তিনি একদম দমছেন না। নেহাত বলছেন যে হেলমেট ছিল বলে, না হলে মাথা ফেটে যেত, কোনো নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে, এটা কি সুশাসন, এরকম বলে মানে একদম তরপাচ্ছেন। আরে ভাই, হেলমেটে যদি তোমার যদি ডিমে মাথা পেটে যায়, তোমার রাজনীতি করতে হবে না, বাড়িতে গিয়ে বসে থাকো তুমি। বুঝলাম ঢিল পাটকেল চুলেছে মাথা পেটেছে, ঠিক আছে, এটা ডিম চুললে যদি মাথা পেটে যায় তার বাড়ি থেকে বসে যাও। ডিমে মাথা পেটলে কি আছে, ইয়ে লাগিয়ে নেবে, একটু লাল ওষুধ লাগিয়ে নেবে, তাতে কি এলো গেল। এই পচা ডিম খাওয়া এটা কোনো ব্যাপার নাকি? রাজনীতি করেছে পচা ডিম খাবে না? আর এত অন্যায় করার পর তো ডিম খাওয়ার জন্য যদি মাথা ফেটে যায়, সে যদি মাথা ফেটে তার জন্য স্যালাইন নেয়, আমি আবার বলছি তো এই কোনো যোগ্যতাই নেই, এই একেবারে অপদার্থ। এটাকে বোকা বানিয়েছে, এটাকে মমতা ব্যানার্জি বোকা বানিয়েছে, ইডিয়েট। বা মমতা ব্যানার্জি সবসময় একটা ভিলেন খোঁজে, এদেরকে ভিলেন বানিয়ে দিয়েছে। সবার রাগটা গিয়ে এর উপর পড়ছে, আসল গন্ডগোল মমতা ব্যানার্জি। আমি আবার বলছি 15 বছরের সব গন্ডগোলের মূলে মমতা ব্যানার্জি। আর যখনই মমতা ব্যানার্জি কোনো গন্ডগোল পড়েছে, যেমন ধরুন যখন সারদায় ফাঁসলো, ও মুরগি বানিয়ে দিল ইয়েকে, কুণাল ঘোষকে, তো পরে মুকুল রায়কে বানিয়ে দিল, নারদায় 4-5টা লোককে করলো, মানে কিছু হলে ও দ্বিতীয় আরেকজন কাউকে, তারপর সারদা নারদা যখন হয়ে গেল তখন এই গাধাটাকে বানিয়েছে। এ বুঝতে পারছে না এখন, এই ভাবছে পিসিমণি ওর উপর দয়া দেখাচ্ছে। পিসিমণি ইতিহাসে নিজে ক্লিন থাকতে চান, ইতিহাসে উনি লেখাতে চান যে ভাইপোর জন্য সব গন্ডগোল হয়েছে, আমি খুব ভালো মানুষ। আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠলো, সেই সূত্রে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্মম অত্যাচার হয়েছে অভিষেকের ওপর, আমরা মানে যখন ক্ষমতায় ছিলাম কারোর ওপর একটা স্পর্শ অব্দি করিনি। ওনার মতো মিথ্যাবাদী দুটো আছে। গত বছর 2 তারিখ থেকে, গতবার 21 সালের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যত খুন হয়েছে, 58-60 জন যে খুন হয়েছে, 350 মহিলার উপর যে মানে অন্যায় হয়েছে, মানে ভীষণ অত্যাচার হয়েছে, 20,000-এর উপর বাড়ি মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লোকের অটো ভাঙা হয়েছে, কারো দোকান ভাঙা হয়েছে, এই সব কিছু হয়েছে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ, আমি আবার বলছি কোট আনকোট, মানে আপনারা আমায় অন্য জায়গায় মানে কোট করতে পারেন। মমতা ব্যানার্জি আমাকে একজন বলেছে, মমতা ব্যানার্জি, যেমন সে তৃণমূলের একজন বড় একজন বলেছে যে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন হয়েছে। আমাকে তৃণমূলে একজন বলেছে যে এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন হয়েছে। বহু ক্ষেত্রে আছে, এমনকি অনুব্রত মণ্ডল পর্যন্ত শান্তিনিকেতনে, বোলপুরে বিজেপির এক নেতাকে বলেছে যে আপনি দাদা আপনার লোকগুলোকে বের করবেন না, আমাদের উপর ইনস্ট্রাকশন আছে, এদের দেখলেই পেটাতে হবে। কে ইনস্ট্রাকশন দিয়েছে? বলে উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, কালীঘাট থেকে এসছে ইনস্ট্রাকশন, মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে হয়েছে। বললে হবে যা যা অত্যাচার, এই যে এতগুলো খুন হয়েছে, এই হয়েছে, ইট ইজ নট অভিষেক ব্যানার্জি, ইট ইজ নট অনুব্রত মণ্ডল, এগুলো যা হয়েছে সব মমতা ব্যানার্জির জন্য হয়েছে, সেকেন্ড আর কারোর জন্য হয়নি। এই যে অভিষেক ব্যানার্জির এত কিছু হলো, তারপরেই দেখা যাচ্ছে, আপনি তো ফুটবল দেখেছেন, নেইমারকে অনেক সময় দেখা গেছে যে চোট পেয়ে মাটিতে গড়িয়ে পড়তে, এবং দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চোট খেয়ে নেইমারের মতো একদম মাটিতে গড়িয়ে পড়লেন। মানে কল্যাণের মাথায় আপনি ভালো করে ফটোটা দেখুন, কল্যাণের মাথায় কিছু পড়েইনি, ও পাগল, ও অ্যাক্টিং করতে গেছে, ও দেখছে এরা অ্যাক্টিং করছে, আমিও তো ব্যানার্জি, ওরা 2 ব্যানার্জি অ্যাক্টিং করছে, আমিও এক ব্যানার্জি, আমি ঢুকে যাই অ্যাক্টিং করতে। ও থার্ড ক্লাস লোক, ওকে নিয়ে আমি কোনো কথাই বলবো না, বাজে লোক, একেবারে বাজে লোক। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে গেলেন, দেখা গেল একটা পট্টি পড়া, মানে সেই কি পুরনো স্ক্রিপ্ট। আরে বাবা, আপনি ওই সময় দেখবেন ওর ফটোতে ওর মাথায় কিছুই হয়নি, ওই হঠাৎ মাথা ধরে শুয়ে পড়েছে, ওর মাথায় কিছুই পড়েনি, ওটা মানে পাগল, একেবারে বদমাইশ। এর পরেও দেখা যাচ্ছে মদন মিত্র রীতিমতো পুলিশকে হুমকি দিচ্ছে একদম অন ক্যামেরা। দেখুন, মদন মিত্র মনে হয়েছে যে এখন মমতা ব্যানার্জির কাছাকাছি যাওয়ার সময় এসছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওনাকে তো ব্রাত্য করে রেখেছিল, তো এখন ওরা মনে হচ্ছে না এই একটা সুযোগ, সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছে। আপনি দেখুন, যাদের সঙ্গে কল্যাণ ব্যানার্জি হোলি খেলছিল তারা কেউ কল্যাণের পাশে এসে দাঁড়ায়নি। মমতা ব্যানার্জির অফিসের পাশে যারা ঘুরঘুর করতো তারা কেউ মমতা ব্যানার্জির পাশে নেই। এই অভিষেক ব্যানার্জি যাদের দিয়ে চুরি করিয়েছে, ওই যে ওই টেট কেলেঙ্কারির, তার যে যুবা গ্রুপ, কেউ নেই এখন। মদন দেখছে কেউ নেই, আমি দিদির পাশে গিয়ে দাঁড়াই, মানে মূর্খ হলে যা হয় আর কি। তো ওকে তো সবচেয়ে বেশি ডুবিয়েছে মমতা ব্যানার্জি।
একদম 70 জন বিধায়ক তাদের মানে সাইন নিয়ে একটা ডেপুটেশন যাওয়ার কথা ছিল শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু শোভনদেব বলছেন যে তিনি নিজেই নাকি সই করেননি। মানে এই চুরি, মানে সইতেও চুরি। আমি বলছি তো, এদের তো পুরো জিনিসটাই, এরা পুরো একটা দুর্নীতিগ্রস্ত দল। এদের সব কিছু মানে সব ভুল জিনিস এদের। একটা কমপ্লিটলি দুর্নীতিগ্রস্ত একটা দল। এরা যে কত রকম ফর্জারি করতে পারে তার কোনো মানে ইয়াত্তা নেই আর কি। এরা যে কোনো রকম দুর্নীতি এরা করতে পারে, যে কোনো রকম অন্যায় এরা করতে পারে। নইলে বিধায়কের সই জাল করে, এবার দেখবেন না কত কেসে কোথায় কোন অফিসারের সই জাল করেছে, এই করেছে, কত রকম ধরা পড়েছে। 80 জন বিধায়কের মধ্যে লাস্টে গিয়ে দাঁড়ালো 17 জন, এক কমতে কমতে এখন 17 জনে দাঁড়িয়েছে। 17 জন বৈঠকে সামিল হচ্ছেন, বাকি কেউ বৈঠকে সামিল হচ্ছে না। তার মানে কি একদম খড়কুটোর মতো ভেঙে যাচ্ছে তৃণমূল। খুব স্বাভাবিক। এরা দেখুন, এরা তো বিধায়ক ছিল চুরি করার জন্য। যেমন ধরুন আমি দুটো পার্থক্য বলি কেন এরা পালাচ্ছে। গতবার আমাদের লোকেরা কিন্তু পালায়নি। আমাদের কি হয়েছিল, মারধর দিয়েছে, ব্যবসা বন্ধ করেছে, 7-8 জন বাধ্য হয়েছে, তারা চলে গেছে, তাদের বাড়ি ভেঙে দিত, এই করতো। ওরা তো এমএলএকেও মারে, এমপিকেও মারে, যে কোনো লোককে খুন করতে পারে। তো আমাদের এমএলএরা কিছু লোক বাধ্য হয়ে, যাদের বউ বাচ্চা আছে বা ব্যবসা আছে, তারা নামে মাত্র তৃণমূলে 7 জন জয়েন করতে বাধ্য হয়েছিল। কারণ পিছনে একটা আইডিওলজি, বাকি 70টা লোক কিন্তু আমাদের সঙ্গে ছিল। তো সেটা নেই। এবার আমাদের কি, আমাদের একজন যদি ক্যান্ডিডেট হয়, দল তাকে দলের ভান্ডার থেকে টাকা দেয় যে এই আমাদের দলের আমাদের টাকা, এখান থেকে তোমরা নাও, নিয়ে লড়ো। আমাদের ক্ষমতা নেই কারো ওই পয়সা দিয়ে লড়ার। এদের দলে যখন টিকিট পায়, এদের অভিষেককে টাকা দিতে হতো, মমতাকে টাকা দিতে হতো। কেন টাকা দিতে হতো? কারণ তুমি দেখুন পার্থক্যটা কি, আমরা ভোটে লড়লে আমাদের দল পয়সা দিলে তবে আমরা ভোটে লড়ি। এটা হলো আমাদের দলের সিস্টেম। কারণ আমরা জানি আমাদের কোনো ইনকাম নেই, এক্সট্রা ইনকাম নেই। ওদের হলো ভোটে দাঁড়াতে গেলে তোমার টাকা দিতে হবে, মমতা ব্যানার্জিকে টাকা দিতে হবে, অভিষেক ব্যানার্জিকে টাকা দিতে হবে। এবারে সব টাকা দিয়েছি, সব এক একজন 10 কোটি 15 কোটি টাকা করে দিয়েছে চুরি করবে বলে। গভর্নমেন্ট উল্টে গেছে। তো দেখছে আর এই তো কোনো লাভ নেই, 5-6 বছর ধরে মার খাবো, জেলে যাবো, তার থেকে ছেড়ে পালাবো এখান থেকে। তো সেই জন্য মমতা ব্যানার্জিকে ছেড়ে পালাচ্ছে এরা। তো 2 দিন পর গিয়ে বললো, দিদি আমরা যে টিকিটের জন্য দিয়েছিলাম পয়সা ফেরত দিন। ইয়েটা তো যারা নাকি টাকা দিয়ে টিকিট পায়, মানে তারা, এটাই ব্যাপার যে এরা টাকা দিয়ে টিকিট পেয়েছে, এদের তো এখন আর ইনকাম নেই, এরা কি করবে এখন? পুরো ইনভেস্টমেন্ট চলে গেল। রীতিমতো রিকোয়েস্ট করছেন যাতে 31 ডিসেম্বরের মধ্যে কেউ যাতে পদত্যাগ না করে, মানে এত খারাপ অবস্থা তৃণমূল। রিকোয়েস্টটা শুনে কেন? ওরা বলে 31 ডিসেম্বর পয়সা ফেরত দিন। আমি আবার বলছি, আমাদের দলে কেউ যদি ভোটে দাঁড়ায়, তার জন্য আমাদের যে পার্টি ফান্ড, সেখান থেকে টাকা আসে যে ভাই তুমি খরচা করো। ওদের দলে কেউ যদি ভোটে দাঁড়ায়, তাকে 15 লাখ টাকা, 15 কোটি টাকা, 10 কোটি টাকা দিয়ে ভোটে দাঁড়াতে হয় কেন? কারণ ওটাই পাল্টি খাচ্ছে একের পর এক নেতা কর্মী, পুলিশ। এখন শান্তনু সেনও পাল্টি খাচ্ছেন। তিনি বলছেন যে তিনি সেই সময় মুখ খুলতে পারেননি, তার কারণ হচ্ছে তার মেয়ের কথা ভেবে। মানে হঠাৎ মুখ খুললে এখন পাল্টি খাওয়া, এটাই কিভাবে দেখছেন? দেখুন, শান্তনু সেনের তো আইডিয়ালি জেলে যাওয়ার কথা। অত্যন্ত অসৎ মানুষ। ওখানে ওনাকে স্কোয়ার ফুট সেন বলতো। টেলিভিশনেও লোকজন বলেছে ওনাকে, ওনার সামনে, যে আপনাকে তো স্কোয়ার ফুট সেন বলে, মানে প্রত্যেক স্কোয়ার ফিটের উপর উনি টাকা নিতেন আর কি। এখন দেখছেন জেল টেলে যাওয়ার সময় হয়ে এসছে, সেই জন্য এখন এসব নাটক করছেন। এদের কোনো মোরাল। আরেকটা জিনিস আমি বলছি, যে লোকগুলো পালিয়ে যাচ্ছে সব, এই শান্তনু সেন, তারপরে কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গভর্নমেন্টের সঙ্গে বহু কোটি টাকা কামিয়েছে। আপনার এই কল্যাণ যেহেতু যদিও বেইমানি করেনি, কল্যাণ এই গভর্নমেন্টের ধরে কত টাকা, কল্যাণ একটা উকিল হলো, গভর্নমেন্টকে ধরে কোটি কোটি টাকা কামিয়েছে। তো এখন ঘটনা হচ্ছে এদের আর ইয়ে নেই বলে এরা কেউ বিচ্ছে করছে, কেউ পাগলামো করছে, এইসব করছে। যে একদম 9 তারিখ শপথ হয়েছে, তারপরে একদম পূর্ণ মন্ত্রিসভা গঠন হলো আজকে। কিরকম লাগছে এই যে এত নতুন মন্ত্রী হয়েছে, কিরকম লাগছে বিষয়টা, কিভাবে দেখছেন? মানে আমি দেখলাম, মানে বহু লোক, অনেককে আমি চিনি না, আমি আগেই বলছি অনেককে আমি চিনি না, তো বহু লোক আছেন যারা মানে ম্যান অফ ভেরি হাই ক্যালিবার। ইন্দ্রনীল খান আছেন ডক্টর, তারপর ডক্টর শরদত্ত মুখার্জি, কল্যাণ চক্রবর্তী, আমি যাদের চিনি তারা প্রত্যেকে হাই ক্যালিবারের মানুষ। তারপর ধরুন আপনার এই স্বপন দাশগুপ্ত, মানে দুর্দান্ত, শঙ্কর ঘোষ, তো প্রত্যেকে, মানে আমি যাদের চিনি, মানে এদের মধ্যে আমি যাদের চিনি তারা কিন্তু প্রত্যেকে মানে খুব হাই ক্যালিবারের মানুষ। ফলে এটা একটা ভালো দিকে যাচ্ছে। মানে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এখন একটা লক্ষ্য আছে যে আগামী 8 বছরের মধ্যে, মানে 3+5, 8 বছরের মধ্যে ওরা কিন্তু ইয়ে করবে, মানে আপনার কলকাতাকে বম্বে লেভেলে নিয়ে যাবে, পশ্চিমবঙ্গকে মহারাষ্ট্র লেভেলে নিয়ে যাবে। কারণ হোল ইস্টার্ন ইন্ডিয়াটাকে কিন্তু টানতে হবে, হোল ইস্টার্ন ইন্ডিয়া সেটাকে কিন্তু টানতে পারে একমাত্র কলকাতা এবং পশ্চিমবঙ্গ। কারণ গঙ্গাটা এখানে এসে শেষ হচ্ছে।
তো সেখানে এই যে টার্গেটসগুলো, এই টার্গেটগুলো ফিল আপ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দেবে, বেশ কিছু স্মার্ট সিটি আসবে, বহু রেল প্রজেক্টস আসছে, আপনি দেখেছেন বহু রেল প্রজেক্ট স্যাংশন করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তারপর বহু আসছে আপনার, ওর নাম কি, বন্দর আসছে, বড় বিমানবন্দর আসছে, তারপর সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, এখানে স্টক মার্কেট খোলার কথা ভাবা হচ্ছে, ক্যালকাটা স্টক মার্কেটকে বোধহয় রিভাইভ করার কথা ভাবা হচ্ছে। তো একটা ওভারঅল একটা ডেভেলপমেন্ট করতে, এবং সেটা ভেবে কিন্তু এই মন্ত্রিসভা বানানো হয়েছে। এবং আমি দেখলাম কয়েকজন আছেন যারা মানে ম্যান উইথ ভেরি হাই ক্যালিবার, যারা সারা বিশ্বে ঘুরে এসেছেন। তো আমার মনে হয় এটা একটা ভালো দিকে যাচ্ছে। একদম শেষ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে আগামী দিনে কি কি হতে পারে, মানে সেটা নিয়ে যদি কিছু বলেন, মানে বিস্ফোরক কিছু কি হতে পারে? আপাতত ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় আর কেউ নেই। বাকি মুসলিম ভোট টানার জন্য এরা কম্পিটিশন করছে সিপিএম এর সঙ্গে। তৃণমূল এই যে ডিম খাচ্ছে, এই খাচ্ছে, নিজের লোক দিয়ে ডিম চড়াচ্ছে কেন? কারণ এরা জানে যে মুসলিমরা তাদেরই ভোট দেবে যারা হিন্দুদের সবচেয়ে বড়, মানে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হিন্দুরা। তো মুসলিমদের কাছে প্রমাণ করতে পারে আমি হলাম শত্রু, মানে আমরা বিজেপির শত্রু, আমরা হিন্দুর শত্রু। তো সেটা নিয়ে এখন সিপিএম এর সঙ্গে এদের কম্পিটিশন চলছে। এখন খেলা দেখুন, আর কিছুদিন দেখবেন দুতরফা থেকে মুসলিমদের তোষণ করছে এবং হিন্দুদের গালাগাল দেওয়া শুরু করেছে। তো তার মধ্যে মুসলমানরা যাকে হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হিসাবে মেনে নেবে, তারা বিরোধী পক্ষ হিসাবে উঠে আসবে। আচ্ছা, একটা শেষ ইয়েতে আমি সিপিএম এর কথা বলেন, তার পরিপ্রেক্ষিতে বলছি যে বুলডোজার যে অ্যাকশন চলছে, তার নিয়ে হকার উচ্ছেদ হচ্ছে, তাই নিয়ে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে দেখা যাচ্ছে সিপিএমরা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই সোনারপুর স্টেশনে কয়েক বছর আগে হকার উচ্ছেদ করতে এসেছিল, হকাররা পিটিয়ে আরপিএফ এর দুটো লোককে মেরে দিয়েছে। মমতা ব্যানার্জি কোনো বিচার করেনি। আজকে দেখুন এই ঘটনাগুলো কেন হচ্ছে, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। এছাড়া ধরুন দেখবেন রেল স্টেশনে আপনি যখন নামবেন ট্রেন থেকে, দেখবেন একটা বড় গ্যাপ আছে। কারণ যখন নাকি নতুন সিস্টেম করা হয়েছে, ট্রেনটা উঠে গেছে নতুন ট্র্যাকিংয়ের জন্য, তাহলে আপনাকে প্ল্যাটফর্মের লেভেলটাকে আপনাকে তুলতে হবে। প্ল্যাটফর্মের লেভেল তোলার জন্য আমার বন্ধুবান্ধব আছে রেলে, ওরা আইআরএসি অফিসার, ওরা বলছে যে আমরা গিয়ে হাতে পায়ে ধরেছি যে আপনারা 2 মাসের জন্য সময় দিন এই হকারদের, আমরা হকারদের এনে বসিয়ে দেবো, কিন্তু তার মধ্যে কাজ করে আমাদের এই লেভেলটাকে তুলতে হবে। 2 মাসের সময় পর্যন্ত দেয়নি। ওখানকার যে আইএনটিটিউসি ইউনিয়ন আছে এটসেট্রা, তারা ওই কাজ, এবং যার ফলে আজকে হচ্ছে কি ট্রেনে সাধারণ মানুষ চড়তে পারছে না। মানে ট্রেনে দেখবেন অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে ট্রেন থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত। এবং এরা গুন্ডামি করেছে, মাস্তানি করেছে, রেলের লোকেদের ধরে পিটিয়েছে, আজকে রেলের লোকেরা ধরে পাল্টা তুলে দিচ্ছে। এর জন্য এরা, এদের যে ট্রেড ইউনিয়ন আছে তাদের গিয়ে দায়ী করুক, ট্রেড ইউনিয়ন যারা আছে তাদের গিয়ে দায়ী করুক, এর জন্য রেলকে দায়ী করে লাভ নেই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।